একটা চক্রাকার বৃত্তের মধ্যে বসে আছে নমিতা। ওর চারপাশে ওকে ঘিরে বসে অনেক অনেক অন্তঃসত্ত্বা মহিলা। সকলের পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে ডগডগে সিঁদুর। সকলে একটানা একটা মন্ত্রের মতো কিছু পড়ছে। ওর সামনে আগুন জ্বলছে গনগন করে। তা সত্ত্বেও ভীষণ শীত করছে নমিতার। নিজের দিকে একবার তাকাতে চমকে উঠল সে। এ কি, মাত্র 3 মাসের অন্তঃসত্ত্বা সে? কাল অবধি তো তার পেটটা এত বড় ছিল না। কান পেতে ভালো করে শুনল সে। বুঝতে পারল সকলে মন্ত্র না, মানদামার বলা ওই কথাগুলো বলছে। খেঁদিকে খেঁদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে, খেঁদিকে খেঁদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে, খেঁদিকে খেঁদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে। আর পারছে না নমিতা। খুব কষ্ট হচ্ছে এবার ওর। দম যেন বন্ধ হয়ে আসছে। নমস্কার। আগের সপ্তাহে শ্রেয়মের লেখা 2 পর্বব্যাপী গল্প পাথুরে কালীর বেদির পর এই সপ্তাহে আমাদের নিবেদন ঈপ্সিতা আচার্যের লেখা ভৌতিক গল্প খেঁদি। লেখিকা বয়সে স্কুল পড়ুয়া, তবে অভিজ্ঞতায় নেহাত নবীন নন। ইতিমধ্যেই আনন্দমেলা, কিশোর ভারতী প্রভৃতি স্বনামধন্য পত্রিকায় প্রকাশিত হয়েছে তার লেখা। বর্তমানে লেখালেখি চলছে বিভিন্ন পোর্টাল ও ডিজিটাল ম্যাগাজিনে। এছাড়াও ঈপ্সিতা আনন্দবাজার আয়োজিত সাবাস বাংলা উদ্যোগের নির্বাচিত লেখিকা। আসুন তবে এবার শুনে নিই তার লেখা গল্প খেঁদি। নমিতার বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হলো। দেখাশোনা করেই বিয়ে। ছেলে দেবেন্দ্র কলকাতার নামকরা এন্টারপ্রেনিয়র। নিজের স্টার্টআপ থাকায় মাসে 6 অঙ্কের আয়। নমিতাও কম গুণের মেয়ে নয়। যাদবপুরের অঙ্কের অধ্যাপিকা আর একটা ক্লাউড কিচেনের মালকিন। দেবেন্দ্রর আরেকটা পরিচয় আছে। রামপুরহাটের এক জমিদার বাড়ির শিবরাত্রির সলতেসে। সে জমিদারি, ধন সম্পদ কিছুই নেই। সে বাড়ির সমস্ত মানুষ আজ নানাভাবে সমাজে সুপ্রতিষ্ঠিত। তবে ঠাঁট বাট না থাকলেও সে বাড়ির সমস্ত নিয়ম এখনো বাড়ির লোকেরা মেনে চলে। যদিও নমিতা আর দেবেন্দ্র কলকাতায় থাকে, কিন্তু মাঝে মাঝে রামপুরহাট যায়, কারণ সেখানে থাকেন দেবেন্দ্রর মা বাবা। নমিতার মা বাবা কলকাতায় থাকার কারণে ওদের সঙ্গে প্রায় রোজই দেখা সাক্ষাৎ হয়। তাই ওরা একটু বড় ছুটি পেলেই রামপুরহাট রওনা দেয়। এবছর নমিতার শীতের ছুটি পড়তে ওরা ঠিক করে রামপুরহাটে 1 মাস ছুটি কাটিয়ে আসবে। যদিও আরেকটা কারণ ছিল তাড়াহুড়ো করে সেখানে যাওয়ার। দেবেন্দ্রর মা বাবা যে ঠাকুমা দাদু হতে চলেছেন, এটা তাদেরকে জানানোই ছিল মূল উদ্দেশ্য। দুজনেই ভেবেছিল খুব চমকে যাবেন বয়স্ক মানুষগুলো, আর ততটাই আনন্দ পাবেন। কিন্তু বাঙালি বাড়িতে সারপ্রাইজ ভিজিট কথাটা একদম খাটে না। রবিবার বাড়ি গিয়ে পৌঁছতেই দেখল ওরা বাড়ি খাঁ খাঁ করছে। গাড়ির আওয়াজ পেয়ে ছুটে এলেন মানদামা। ইনি বলতে গেলে দেবেন্দ্রর যশোদামা। দেবেন্দ্রর জীবনে এর মাহাত্ম্য অনেক। পাতি বাংলায় বলতে গেলে ইনি দেবেন্দ্রর ধাইমা। তবে আসলে তার থেকেও অনেক অনেক বেশি কিছু। মানদামা হৈ হৈ করে উঠলেন ওদের দেখে। নমিতাকে প্রণাম করার সুযোগ না দিয়ে বুকে টেনে নিতে নিতে বললেন তিনি, দেবু, আসবি তো একটা খবর দিতে নেই বাবা? বাড়ি শুদ্ধ সবাই তোর পিসির নাতি বাবুর অন্নপ্রাশন খেতে চলে গেল। চল চল ভেতরে চল, আমি আবার মাংস আর চিংড়ি আনতে পাঠাই। না হলে তো আমার রাজপুত্রের মুখে রুজবে না কিছু। চিংড়ির নাম শুনে দেবেন্দ্রর মুখে 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল যেন। দেখে এমন হাসি পেল নমিতার,
কিছু পেটুক ছেলেটা। দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতে 4টে বেজে গেল প্রায়। ওদের থাকার ব্যবস্থা হলো দোতলায়। খেয়ে দিয়ে নমিতা বারান্দা ধরে হাঁটাহাঁটি করছিল একটু। খেয়েই শুয়ে বা বসে পড়া ওর চক্ষুশূল। মনে মনে ভাবছিল ওর শ্বশুরবাড়িটা এখন আদর্শ জমিদার বাড়ির মতোই রয়েছে, কিচ্ছু যেন পাল্টায়নি। প্রত্যেক তলায় টানা বারান্দা আর তার পাশে সারি সারি ঘর। তবে এই দোতলার ঘরগুলো একটা বিশেষত্ব রয়েছে। বারান্দার একদম কোণ ঘেঁষে 3টে ঘরের জায়গা জুড়ে রয়েছে তার কোনো এক সম্পর্কের শ্বশুরের ঠাকুর ঘর। এই ঘরটার কথাও মুখেই শুনেছে শুধু। মানদামা ওকে আদর করে গোটা বাড়ি প্রায় ঘুরিয়ে দেখিয়েছেন। শুধু কোনোভাবে এই ঘরটাই বাকি থেকে গেছিল। হয়তো এইখানে আর পুজো আচ্চা হয় না বলেই নমিতারও আগে কখনো কৌতূহল হয়নি ঘরটার ব্যাপারে। আজ কি মনে হতে দরজার সামনে এসে দাঁড়ালো। কারুকার্য করা কাঠের দরজা, রোদে পুড়ে জলে ভিজে কাঠ পালিশ হারিয়েছে। মনে হলো দরজাটা খুলি একবার। হালকা চাপ দিতেই যেন ঢিলে হয়ে গেল দরজা। সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। কোথা থেকে কে যেন একটা পচা পুঁতি গন্ধ ঝাপটা মারল নমিতার নাকে। আর সঙ্গে সঙ্গেই কোথাও গিয়ে আটকালো ওর চুলটা। ওর মনে হলো কে যেন হাত দিয়ে চুল খামচে ধরে পেছনে টেনে ধরেছে ওর মাথা। কোনো মতে চুলটা ছাড়াতে যাবে নমিতা। হঠাৎ কানে এলো মানদামার গলা। এই নতুন বউ, নতুন বউ, গেলি কই মা এই ভর দুপুরে? পরক্ষণেই সব স্বাভাবিক। ওর চুলের গোছাটা ছেড়ে গেল, গন্ধটাও কোথায় হারিয়ে গেল। তাও মনের মধ্যে কেমন যেন কু গাইল নমিতার। দরজা ছেড়ে দিয়ে বারান্দার দিকে সরে এলো সে। ততক্ষণে মানদামা উঠে এসেছেন বারান্দায়। ওকে দেখে হাসলেন। এই তো মেয়ে এখানে। এখানে কি করছিস নতুন বউ? চল, খোয়ার মন্ডা বানিয়েছি। দুপুরে তো একটু মিষ্টি মুখে তুললি না। শুনে চোখে জল এলো নমিতার। তার নিজের বাবা মা তাকে কম ভালোবাসেন না, তবে মানুষগুলো একটু রাশভারী। তাছাড়া ছোটবেলা থেকে হোস্টেলে থাকার জন্য এমন স্নেহের ওম সে খুব কমই পেয়েছে। এই মানুষটার সঙ্গে কতবারই বা দেখা হয়েছে, তবু ওর পছন্দ অপছন্দ সব ওর নখদর্পণে। নমিতার মন হঠাৎ বলে উঠল, শ্বশুর শাশুড়িকে জানানোর আগে যদি আসন্ন সুখবরটা এই মানুষটাকে জানানো হয় তাতে ক্ষতি কি? 2 হাতে মানদামায়ের কোমর জড়িয়ে ওর বুকে মুখ গুজল সে। মানদামা হেসে ফেললেন। পাগলির কাণ্ড দেখো। হলো কি? কি হলো তোর নতুন বউ? ওর বুকে মুখ গুজেই অস্ফুটে বলে উঠল নমিতা। মানদামা, তুমি মানুদা দিদা হতে চলেছ। তোমার দেবু বাবা হতে চলেছে, আর আমি মা। মানদা মায়ের প্রতিক্রিয়াটা আশানুরূপ হলো না। মানুষটা যেন হঠাৎ ছিটকে সরে গেলেন নমিতার থেকে। নমিতা অবাক হয়ে দেখল। একবার ঠাকুর ঘরের দরজার দিকে চাইলেন মানদামা, আরেকবার চাইলেন নমিতার মুখের দিকে। ওকে দেখে মনে হচ্ছে ওর মুখ থেকে কে যেন রক্ত শুষে নিয়েছে। বিড়বিড় করে বলে উঠলেন তিনি, ও তাই হারামজাদি এখানে টেনে এনেছে তোকে? এইবার বুঝলাম, এইবার আমি বুঝলাম। মানদা মায়ের মুখে এরকম ভাষা শুনে চমকে উঠল নমিতা। কে মানদামা? কি বলছো? কিছুক্ষণ চুপ করে থেকে মানদামা বললেন, নিচে চলবো আর মনে মনে জপ কর। খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে। মনে রাখ ভালো করে, খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে। পুরোটা শুনতে পেল না নমিতা।
হঠাৎ ওর মনে হলো ওর চুলটা আবার খামচে ধরেছে কেউ। ওর ঘাড়টা আস্তে আস্তে ভারী হয়ে আসছে, তলপেটে এক একটা মারাত্মক মোচড়। কানের কাছে মনে হলো মেয়েলি গলায় কে যেন কুঁকিয়ে কেঁদে উঠল। চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে গেল নমিতার। কতক্ষণ অজ্ঞান হয়েছিল নমিতা জানে না। চোখ খুলতে দেখল ওর শাশুড়ি, শ্বশুরমশাই, দেবেন্দ্র সবাই উদ্বিগ্ন হয়ে ওর মুখের উপর ঝুঁকে রয়েছেন। শাশুড়িমা স্বস্তির নিঃশ্বাস ফেলে কপালে চুমু দিলেন একমাত্র বৌমার। নমিতা দেখল ডাক্তার কাকুও ঘরে রয়েছেন। খানিকক্ষণ পর সবার আদরে আহ্লাদে মনটা ভালো হয়ে গেল বটে নমিতার, তবে মনের মধ্যে কেমন যেন একটা কাঁটা খচখচ করতে লাগলো। ওর তো এখনো শরীর অসুস্থ হয় না তেমন, তবে আজ এরকম হলো কেন? বিছানায় শুয়ে শুয়ে এসবই ভাবছিল নমিতা। হুঁশ যখন ফিরল, ওকে মানদা মায়ের তত্ত্বাবধানে রেখে বিশ্রামের সুযোগ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছে সকলে। ঘাড় ঘোরাতেই ওর চোখ পড়ল মানদা মায়ের থমথমে মুখের দিকে। চোখে চোখ পড়তে ওর দিকে অনেকটা সরে এলেন মানদা মা। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, বউ, যা বলবো কথা শুনিস। ওই ঠাকুর ঘরে ভুলেও পা দিবি না। আশেপাশে গেলেও চুল বেঁধে পেটে ডান হাত রেখে যাবি, আর মুখে বলতে বলতে যাবি, খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে, খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে। মনে রাখবি এটা, মনে রাখবি। নমিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন মানদা মা। পাছে ও কিছু জিজ্ঞেস করে, তাই যেন পালিয়েই গেলেন প্রায়। নতুন বউয়ের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে মনটা খুঁতখুত করছিল মানদার। মেয়েটা কি তাহলে তার সব খুলে বলা উচিত? পরক্ষণেই নিজেকে ধমকালেন মানদা। কি থেকে কি হচ্ছে কিছু না বুঝে শুধু শুধু কেন ভয় দেখাবেন মেয়েটাকে? আর তাছাড়া ভয়ের তো কিছু নেই, সব ব্যবস্থা তো করা হয়েছিল। চিন্তা করতে করতে খাবার সাজালেন মানদা। আজ মেয়েটাকে একটু তাড়াতাড়ি খাইয়েই শুয়ে দেওয়া ভালো। খাবার নিয়ে ঘরে ঢুকলেন। উল্টো দিক ফিরে শুয়ে আছে নমিতা। ওকে তখনই না ডেকে পাশের টেবিলে খাবার রেখে জল আনার জন্য সবই পিছন ফিরেছেন মানদা। তখনই শুনতে পেলেন একটা ঘড়ঘড়ে গলা ঠিক তার পিছন থেকে। মিনু, কিরে আমার গেনির ঝোল কই? আগে তো আমি এলেই বানাতি, এখন কোথায়? সব কি ভুলে গিয়েছিস নাকি রে? বল, কিরে কই আমার গেনির ঝোল? বল বল। মানদার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। কাঁপতে কাঁপতে পিছনে ঘুরে দেখলেন তিনি নমিতা তার দিকে ঘুরে শুয়েছে, আর অদ্ভুতভাবে হাসছে সে। ওর পেটটা তো এত বড় ছিল না। চোখগুলো অস্বাভাবিক লাল, কোমর অবধি লম্বা চুল যেন কিভাবে গলায় জড়িয়ে গিয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, একটা ধোঁয়ার কালোর কুণ্ডলী ওকে ঘিরে রয়েছে। মিনু বলে ডাকলো নমিতা মানদাকে। আজ 30 বছর হয়ে গেল ওই নামে মানদাকে কেউ ডাকেনি। তাহলে নমিতা কি করে জানবে এই নাম? তাহলে তাহলে কি সে ফিরে এসেছে? আর ভাবতে পারলেন না মানদা। ভয়ে দু চোখ বুঝে কাঠের মতো দাঁড়িয়ে রইলেন। হঠাৎ মানদার হুঁশ ফিরল নতুন বউয়ের গলায়। মানদামা, ও মানদামা, চোখ বন্ধ করে আছো কেন? একটু খাইয়ে দেবে গো। ও কি, কাঁদছো নাকি? কি হয়েছে গো?
বলো না, তুমি এমন করছো কেন বলো তো? তখনও কি যেন বলতে বলতে চলে গেলে। আমি এখন ঠিক আছি গো। মানদার কথা বাড়ালেন না। মাংসের ঝোল দিয়ে ভাত মেখে গরাস তুলে দিতে লাগলেন নতুন বউয়ের মুখে। উফ, মাংসটা যা বানাও না তুমি। এই ওই বকবক করতে লাগলো পাগলিটা। মনে মনে হাসলেন মানদা। বড় সরল আর ভালো মনের মেয়েটা। মনটা হালকা লাগছে তাঁর। কিছুক্ষণ আগের ঘটনাটা বোধহয় মনের ভুলই হবে, কিন্তু একটা কাঁটা কোথাও বেঁধেই রইল। কিছুক্ষণ পর তাই কথা পারলেন তিনি। কাল কি খাবি রে নতুন বউ? গেড়ির ঝাল খাবি? নাক সিটকে নমিতা বলে উঠল, গেরি মানে ওই পুকুরের গুগলি? এ মা, না না মানদা মা, আষ্টে গন্ধ। মানদার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। কিন্তু সত্যি কি নামলো, না বিপদকে দেখেও অদেখা করে দিলেন মানদা। পরের দিন নমিতার স্নান হয়ে যাওয়ার পর ওকে বারান্দায় রোদে বসতে পাঠালেন মানদা। আরেকবার মনে করিয়ে দিলেন ঠাকুর ঘরের দিকে না যাওয়ার কথা। নিজের টুকটাক কাজ সারছিলেন কিছু। হঠাৎ একটা প্রচণ্ড চিৎকার শুনে ছুটে গেলেন বারান্দায়। আর যা দেখলেন তাতে কাল রাতের ভয়টা আবার চেপে ধরল তার চারদিক থেকে। দেখলেন বড় কর্তার পুজোর ঘরের মেঝেতে আলুথালু হয়ে পড়ে আছে নমিতা। মাথার সিঁদুর সারা মুখে মাখামাখি। আলতার শিশি এলো কোত্থেকে এখানে? নমিতার শাড়ি মেঝে লাল হয়ে রয়েছে। সিঁদুর আলতা পরতে একজন খুব ভালোবাসত, আর সেই ভেবেই শিউরে উঠলেন মানদা। যেই পুজোর ঘর গত 27 বছর ধরে পরিষ্কার করার সময় ছাড়া খোলা হয় না, সেই পোয়াতি মেয়েদের নিষিদ্ধ পুরীতে নমিতাকে পড়ে থাকতে দেখে মানদার আর মাথা ঠিক থাকলো না। এ ঘরে কি হয়েছিল তা জানেন মানদা আর জানেন দেবেন্দ্রর মা, কিন্তু নমিতা এখানে কিভাবে? মানদা ভয়ার্ত গলায় চিৎকার করে উঠলেন, তোকে এখানে আসতে না করেছিলাম না বউ? কি করছিস এখানে? ওঠ, উঠে শিগগির ঘরে চল, শিগগির ঘরে চল। নমিতা উঠল বটে, কিন্তু যেন একটা ঘোরের মধ্যেই যেন হাঁটাচলা করছে সে। ততক্ষণে বাড়ির সবাই এসে জড়ো হয়েছে। মানদা সকলের সব প্রশ্ন উপেক্ষা করে নমিতাকে তার ঘরে না ঢুকিয়ে একতলায় নিজের ঘরে নিয়ে এলেন। তারপর কড়া গলায় নির্দেশ দিলেন, দাদাবাবুরা বাইরে যাও, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। শরীরটা খারাপ করেছে, বৌদিদি থাক। মানদা মুখ টুক ধুয়ে যখন নমিতার চুন আছড়াতে গেলেন, তখন বুঝলেন যা হবার হয়ে গেছে। তাঁর বৌদিদি অর্থাৎ দেবেন্দ্রর মা ছায়াদেবীরও চোখ ছলছল হয়ে উঠল কোনো এক আসন্ন বিপদের আশঙ্কায়। দুজনেই স্পষ্ট দেখতে পাচ্ছেন নমিতার কোমর অবধি লম্বা নরম সুন্দর চুল যেন কোনো এক অদৃশ্য শক্তির জট পাকিয়ে পিঠ অবধি তুলে দিয়েছে। জট পাকানোর একটা ধরন রয়েছে, চুলটা গোল হয়ে আছে পুরোপুরি। ধরনটা মানদার চেনা, ছায়াদেবীরও তাই। ততক্ষণে নমিতা অনেকটা ধাতস্থ হয়েছে। ওকে কোলের কাছে বসিয়ে আদর করে জিজ্ঞেস করলেন মানদা, এবার বল মা নতুন বউ, কি করে হলো এমন? ওখানে কেন গেলি মা? তোকে না আমি মানা করেছিলাম? নমিতা মানদামার হাত দুটো হাতে জড়িয়ে বলতে লাগলো, আমি আমার ঘরের সামনেই বসে চুল শুকোচ্ছিলাম। হঠাৎ এক ঝলক গরম হাওয়া মুখে এসে ঝাপটা মারল। চোখ গেল কার্নিশের দিকে। মনে হলো একদলা কালো ধোঁয়া যেন আমার দিকেই ছুটে আসছে। একটু একটু করে যত কাছে আসে বুঝতে পারি ধোঁয়া নয়, বিশাল একটা চুলের কুণ্ডুলি। আর একটু কাছে এলে বুঝলাম। কি বুঝলি বউ? মানদা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। বলছি একটু জল।
জলের গ্লাসে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো নমিতা। দেখলাম একটা মানুষ আকৃতির মূর্তি, মহিলার মতো গড়ন, যেন চুলে ঢাকা, কিন্তু অনেকটা বেটে আর পেটটা এগোনো, ঠিক যেন গর্ভবতী। তারপর চোখের পলকে জিনিসটা আমার চুল বেয়ে উঠতে থাকলো, মাথাটা ভারী হয়ে গেল, আর আমার কিছু মনে নেই। মানদার চোয়াল শক্ত হয়ে এলো, একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন তিনি। চুলের ঝড় ছাড়ানো যাচ্ছে না, তেল আনতে হবে। উঠতে উঠতেই খেয়াল হলো তার, যে গ্লাসে নমিতা জল খেয়েছে সেই জল এখন কালো বর্ণ ধারণ করেছে। ব্যাপারটা ছায়া দেবীরও চোখ এড়াল না। একটা অজুহাত দিয়ে তিনিও ঘরের বাইরে বেরিয়ে এলেন মানদাকে নিয়ে। পরের দিন সকালে খাবার টেবিল গোছাচ্ছিলেন মানদা। মনে হাজার চিন্তা। নিত্যানন্দ মহারাজকে খবর দিয়েছেন তিনি, কিন্তু তার মধ্যেই যদি কিছু হয়ে যায়। নতুন বউ ঘুমাচ্ছে এখনো। দেবেন্দ্র নিচে এসেছিল একটু আগে। সে বলল, জল খাবারটা তবে মানদা ঘরেই। ছমছম মলের আওয়াজে চোখ তুলে তাকালেন মানদা। নমিতা সিঁড়ি দিয়ে নেমে আসছে, কিন্তু এ কি বেশ তার! শাড়ি গাছ কোমর করে হাঁটু অবধি তুলে পড়া, চুল গোল করে আঁটো খোঁপায় বাঁধা, মুখ ভর্তি পান, মুখটা লাল হয়ে রয়েছে। একটা ঘর ঘরে গলায় বলে উঠল সে, কিলো পুরো টেবিলটাই সাপ উঠেলি বিলে কিলো। বিচ্ছিরি শব্দ করে হাসতে লাগলো নমিতা। বা অন্য কেউ। মানদার আর কোনো সন্দেহ থাকলো না এবার। তিনি চোখ বুজে চিৎকার করতে লাগলেন, খেদি, খেদি, চলে যা তুই, চলে যা তুই। কি হবে এত বছর পরে সব করে? চলে যা খেদি, যা। লক্ষ্মী মেয়ে, কথা শোন, চলে যা। কতক্ষণ মানদা এভাবে বকে গেছেন তিনি জানেন না। হঠাৎ মনে হলো কে যেন তার চোখ ঢাকা হাতগুলো ধরে ঝাঁকাচ্ছে আর মানদামা মানদামা বলে ডাকছে। এ কি, এই নতুন বউয়ের গলা! চোখ খুলে তাকালেন মানদা। নমিতা উদ্বিগ্ন মুখে ওর দিকে তাকিয়ে আছে। জামা কাপড় সাজগোজ একই, তবে মুখের ভাব, গলার সব সম্পূর্ণ আলাদা। নমিতার চোখে মুখে আতঙ্ক। সে প্রায় চিৎকার করে উঠল, মানদামা, এসব কি? আমি এসব কি করে পড়লাম? ছোটবেলা থেকে আবৃত্তি করি বলে পানকে ঘেন্না করি। আমি ভালো করে শাড়ি পরতে পারি না, তো এরকম শাড়ির ভাঁজ তো দূরের কথা। কোথাও কোথাও গণ্ডগোল হচ্ছে মানদামা। মাঝে মাঝে যেন আমি সব ভুলে যাচ্ছি। আমার শরীরটা মনে হচ্ছে আমার নেই, আর আর কেউ সেটাকে চালাচ্ছে। তার মধ্যে এই খেদি, বারবার ওর নাম বলছো তুমি, মন্ত্র পড়ছো ওর নামে। বলো মানদামা, আমার জন্য না হলেও তোমার দেবুর সন্তানের জন্য। কি হচ্ছে এসব, আমায় বলো, আর লুকিও না। মানদা এতগুলো প্রশ্নে ঘাবড়ে গেলেন একটু। নিজেকে একটু ধাতস্থ করে নমিতাকে একটা চেয়ারে বসাতে বসাতে বললেন, খেদি, খেদি, বলছি, খেদির পরিচয় নিয়ে। ওর মুখোমুখি চেয়ারটায় নিজে বসলেন মানদা। তারপর বলতে লাগলেন, খেদি আমার পিসির মেয়ে ছিল, ভীষণ সুন্দরী, এক মাথা চুল, টকটকে রং, যেমন রান্নার হাত তেমন গানের গলা। কিন্তু ভগবান সব দিলে কিছু একটা কেড়ে নেবে। খেদির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। খেদি ছিল বামন আকৃতির, টেনে টুনে
4 ফিটও বোধহয় উচ্চতার নয়, কিন্তু বড় ভালো স্বভাবের মেয়ে। আমার পিসি মারা গেছিলেন খেদি ছোট থাকতেই। পিসামশাই কাজ সেরকম কিছু করতেন না, আসলে পেতেন না। আসলে পিসামশাই জাতে ছিলেন চণ্ডাল। জানিসই তো, তখনকার দিনে এসব জাতপাত লোকে মানত খুব। মেয়ের তাড়াতাড়ি বিয়ের জোগাড় করতে চেয়েছিলেন পিসামশাই। আমার সাথে খুব ভাব ছিল খেদির। আমাদের ঘরের অবস্থা সচ্ছল ছিল ওদের তুলনায়। ওর যাবতীয় আবদার আমি আর মা মেটাতাম। আমার বাবা মা ছিলেন মাটির মানুষ। বলতেন, আমাদের 2 মেয়ে, খেদি আর মানদা। খেদিও আমায় ভীষণ ভালোবাসত, আমার জন্য পারলে প্রাণটাও দিয়ে দেয়। আমরা প্রায় সব সময় একসাথে থাকতাম, জানিস। হ্যাঁ, যাই হোক, তারপর একদিন একটা খুব ভালো ছেলের সম্বন্ধ পাওয়া গেল। হ্যাঁ রে, ওদের মতোই ঘর। খেদির বিয়ে ঠিক হয়ে গেল। আমার বাবাও যথাসাধ্য চেষ্টা করে খেদিকে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠালেন। বিয়ের পরেও খেদির সাথে আমার হৃদ্যতার অভাব হয়নি। যাই হোক, এবার আমারও বিয়ে হয়ে গেল। আমি বরের সাথে চলে এলাম রামপুরহাটে। দেবুদের জমিদারি নেই তখন, জানিস, কিন্তু ঠাট বাট ছিল। জমিদারি দেখাশোনা করতেন তোর দাদা শ্বশুরের বড় দাদা। ওর একজন নায়েব গোছের লোক ছিলেন, ওই তোরা যাকে আজকাল ম্যানেজার নাকি যেন বলিস। আমার বর লেখাপড়ায় বেশ ছিল, সে ওই নায়েবের সঙ্গে কাজ শুরু করলো। আমাদের জায়গা হলো এই বাড়িতেই। বৌদিমণি মানে ওই তোর শাশুড়ি মার সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। আমায় সারাদিন একা একা থাকতে দেখে প্রায়ই ডেকে পাঠাতেন, নিজের বোনের মতো মাথায় করে রাখতেন। হ্যাঁ রে, শেষে এমন হলো রাতটুকু ছাড়া আমি তাকে ছেড়ে নড়তুম না। খেদির সঙ্গে বিশেষ কথা হতো না। বৌদিদির আদরে মিথ্যে বলতে নেই, প্রায়ই ভুলে যেতাম ওকে চিঠি লেখার কথা। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম পেলাম, তাতে খেদি আমায় জানিয়েছে ও মা হতে চলেছে। কিন্তু এর সাথে লিখেছে একটা খারাপ খবর, ওর বর কাজ হারিয়েছে। লোকে নাকি বলছে ও ছোট জাতের লোক, কাজই নিতে চাইছে না, তাই আমার কাছে কদিন এসে থাকতে চায়। আমি বরের সঙ্গে কথা বললাম। বড় কর্তা মানে তোর দাদা শ্বশুরের দাদাকে জানালো সব কথা। জিজ্ঞেস করলো এমন ছেলেকে তিনি কাজ দিতে পারবেন কি না। বড় কর্তা সানন্দে রাজি হয়ে গেলেন। আমিও চিঠি দিলাম খেদিকে সঙ্গে সঙ্গে। 2 সপ্তাহ পর খেদি বরকে নিয়ে হাজির হলো। 5 মাসের পোয়াতি, ছোট্ট চেহারায় অত বড় পেটটা যেন কেমন বেমানান লাগছিল। যাই হোক, ওকে আদর করে ঘরে তুললাম। ওর বড় কাজে লেগে গেল। খেদির খুব প্রিয় ছিল গেঁড়ির ঝাল আর অনেক খয়ের দিয়ে সাজা পান। দুটোই ওর জন্য প্রায়ই বানাতাম। সব স্বাভাবিকই ছিল। ওর বর বিমল ছিল বড় কর্তার খাস চাকর। একটা অদ্ভুত ব্যাপার ছিল, জানিস, সেটা আমি খেয়াল করেছিলাম। বড় কর্তা লোকটা ছিলেন একটু অন্যরকম, ব্যবসা আর পুজো আচ্চা নিয়েই থাকতেন মূলত। কিন্তু এই বিমল হঠাৎ ওর খুব প্রিয় পাত্র হয়ে ওঠে। কাজের অকাজের সব কথা ওর সঙ্গে। যে লোক কারো সাথে কথা বলার প্রয়োজনই বোধ করতেন না, তিনি হঠাৎ একজন কর্মচারীর সঙ্গে
এত ঘনিষ্ঠ। ব্যাপারটা চোখে লাগলেও সবাই ভালো মনেই নিল। আমার ছেলেপুলে হবে না জানতাম, তাই কি আশায় জানি খেদির জন্য খুব করতে লাগলাম। ও সব সময় বলতো, মিনু জেনে রাখ, আমার সন্তানের ওপর আমার পর তোরই অধিকার থাকবে। সব কি সুন্দর চলছিল। ও আঁটো খোপা বেঁধে হাঁটু অবধি কাপড় পরে আয়েশ করে শুয়ে বসে পাঞ্চি পুলে আমার মন আনন্দে ভরে উঠত। পারলে ওর কাপড় জামাও আমি কেচে দিই। খুব লজ্জা পেত, আমার কাছে আবার সব আবদারও করত। কিন্তু তারপর একদিন মানদাকে কথা থামাতে হলো। শম্পা বাড়ির ঠিকেজি ছুটে এসেছে। ঝড়ের বেগে বলে গেল সে বসার ঘরে নিত্যানন্দ মহারাজ এসেছেন, তাই নতুন বউকে নেয়ে ধুয়ে পরিষ্কার কাপড় পরে আসতে বলেছেন গিন্নিমা। বলেই আবার ছুটল সে, তার অনেক কাজ। অগত্যা গল্প ছেড়ে স্নান টান করে গলায় কাপড় দিয়ে বসার ঘরে গেল নমিতা। ওকে দেখে সোফায় বসা শুষ্রু গুম্ফ সজ্জিত ভদ্রলোক চোখ বড় বড় করে তাকালেন একবার। ইনি নিত্যানন্দ বাবা? দেখেই মন ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠল নমিতার। কেমন স্মিত মুখখানা। নমিতাকে একবার ভালো করে দেখে প্রাণ ভরে আশীর্বাদ করে ভারী গলায় বলে উঠলেন তিনি, তোমার শাশুড়ির কথায় যা বুঝলাম তাতে মনে হচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। এবার একটাই উপায়, গতি গর্ভবতী নাশ। ও তোমরা তো জানবে না, গতি গর্ভবতী তাদের বলে যারা পেটে বাচ্চা নিয়ে মারা যায়। এরা বড় সাংঘাতিক হয়। গর্ভবতী নারী দেখলে তাদেরকে ভয় দেখানো, বিরক্ত করা তো বটেই, এরা তার পেটের বাচ্চা বা তাকে হত্যা করতেও উদ্যত হয়। এই গতি গর্ভবতী নাশ তাকে দূর করারই এক প্রক্রিয়া, কিন্তু এ বড় সাংঘাতিক কাজ। একটু ভুল হয়ে গেলে সমূহ বিপদ। আর সবচেয়ে বড় ব্যাপার, এই প্রক্রিয়ায় লাগে 20 জন সধবা গর্ভবতী মহিলা। এ জোগাড় করা বেশ কঠিন ব্যাপার। হয়ে যাবে, চাপা গলায় বলে উঠলেন মানদা। এই জমিদার বাড়িকে এখনো বহু মানুষ মানে। একটু খোঁজ খবর করা গেলেই খুব একটা সমস্যা হবে না। আশ্বস্ত হলেন বৃদ্ধ। ঠিক হলো, সেদিন রাতেই হবে প্রক্রিয়া। কেউ দেরি করতে চায় না। রাত যখন ঠিক 1টা বাজল, নমিতাকে লাল পেরে সাদা শাড়ি পরিয়ে সিঁদুর আলতা মাথায় পায়ে দিয়ে মিষ্টি মুখ করিয়ে নিয়ে আসা হলো বাড়ির পিছনের দিকে। মানদা নমিতাকে পৌঁছে দিয়ে হাত জোর করে আকাশের দিকে ঠাকুর দেখো বলে প্রণাম করলেন একবার। তারপর বিদায় নিলেন সেখান থেকে। নমিতা দেখল যজ্ঞাগ্নি প্রস্তুত। এক কোণে কাটা রয়েছে একটা ছক, যার চারপাশে বসে রয়েছে 20 জন পোয়াতি সধবা। সবাই এলো চুলে ডকডকে করে সিঁদুর পরে বসে। সবার চোখে একই রকম ঠান্ডা দৃষ্টি। কেমন গা ছমছম করে উঠল নমিতার। ও আসতেই মন্ত্রপাঠ শুরু হলো। ওকে একে একে 20 জন হলুদ মাখালো। তারপর কলসি ভর্তি দুধ এনে ঢেলে দিল ওর গায়ে মাথায়। আবার মন্ত্রপাঠ শুরু হলো। নমিতার একটা ঘোর ঘোর ভাব এলো। পেছনে একটানা একঘেয়ে উলু উলু ধ্বনিতে শরীর খারাপ লাগছে ওর। চোখটা যেন লেগে গেছিল। হঠাৎ করে ওর শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলল ওকে। নমিতা দেখল ও একটা চক্রাকার বৃত্তের মধ্যে বসে আছে। ওর চারপাশে ঘিরে বসে আছে অনেক অনেক অন্তঃসত্ত্বা মহিলা, 20 জনের অনেক বেশি। সকলে একটানা একটা মন্ত্রের মতো কিছু পড়ছে। আগুন জ্বললেও ভীষণ শীত করছে নমিতার। এ কি 3 মাসের অন্তঃসত্ত্বা সে?
কাল অবধি তো তার পেটটা এত বড় ছিল না। কান পেতে শুনে বুঝল সে সকলে মন্ত্র না, মানদামার বলা ওই কথাগুলো বলছে। খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে, খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে, খেদিকে খেদিয়ে ছেলে তোল ঘরে নিয়ে। আর পারছে না নমিতা। এবার কি হবে? শরীরটা খুব খারাপ লাগছে। হঠাৎ সমস্ত আওয়াজ হট্টগোল বন্ধ হয়ে গেল। কোথায় আগুন, কোথায় সেই মেয়েরা? নমিতা দেখল ও একটা জঙ্গলে জায়গায় পড়ে আছে একা। দুহাতে মাটি ঠেলে উঠে বসল সে। এ কোথায় এসেছে? ও কে নিয়ে এলো ওকে? ও বাড়ি ফিরবে কি করে? উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে। তখনই হঠাৎ যেন খিলখিল করে হেসে উঠল কেউ। চমকে উঠে আবার বসে পড়ল সে। হাসিটা যেন জায়গা বদলাচ্ছে বারবার। পিছন দিকে একবার, একবার ডান দিকে, একবার বাঁ দিকে। এবার একটু ভালো করে সামনে তাকাতেই দেখতে পেল সে সেই চুল আর ধোয়ার কুণ্ডলিটা। ওখান থেকেই হাসির শব্দটা আসছে। ও কি? ওর দিকে 4 পায়ে ছুটে আসছে ওটা খিলখিল হাসির সঙ্গে। ভয় চোখ বুজে ফেলল। তারপরে আবার চুপ হয়ে গেল চারিদিক। ভয় ভয়ে চোখ খুলল নমিতা। আবার জায়গা বদলে গেছে ওর। এখনো বসে রয়েছে একটা পুরনো গোছের ভীষণ গোছানো ঘরে। চোখ ঘুরিয়ে একটু দেখে বুঝল এটা ওরই শ্বশুরবাড়ির পিছনের অংশ, যেখানে চাকর বাকরেরা থাকে। কি সব কানে আসছে ওর। পাশের ঘর থেকে কারা যেন ঝগড়া করছে। ও লুকোবে তার আগেই ঝড়ের বেগে যেন ওর মধ্যে দিয়ে দুজন বেরিয়ে গেল। ও বুঝতে পারল ওরা দেখতে পাচ্ছে না ওকে। আর যেন অবাকও লাগছে না নমিতার। যে দেখতে লাগলো সে একজন ভীষণ সুন্দরী মহিলা। উচ্চতা 4 ফিটের বেশি হবে না। ভীষণ জোরে চিৎকার করে কাউকে বলছে। কি বললি তুই? আরেকবার বল, আরেকবার বল। জানোয়ার, জানোয়ার তুই, তুই একটা জানোয়ার, একটা জানোয়ার ছুটছে আমার কপালে। এই জন্যে বড় কর্তার সাথে এত পীড়িত তোর। জানোয়ার, জানোয়ার, জানোয়ার তুই একটা। তোরে নরকে সুটাই সুটাই শেষ করে দিবে। দেখলিস তুই, দেখলিস? বড় কর্তার ধন বৃদ্ধির যোগেই ছোট জাতের না সম্মান বাচ্চা লাগে। বল বল জানোয়ার। কিন্তু তা বলে তুই নিজের সওয়ালকেও দিয়ে দিবি? এত টাকার লোভ তোর? কিন্তু বল বল জানোয়ার, জানোয়ার তুই, জানোয়ার, একটা জানোয়ার তুই। পাশের লোকটা গর্জে উঠল। বেশি বকিসনি খেদি, দেবো কানপট্টায় টেনে। বলে সত্যি এক চড়ে অজ্ঞান করে দিল মহিলাকে। তারপর তাকে টেনে টেনে নিয়ে যেতে থাকলো ওপর তলায়। নমিতার চোখের সামনে সিনেমার পর্দার মতো ছবি বদলাতে লাগলো। টানতে টানতে মহিলাকে সেই নিষিদ্ধ ঠাকুরঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে একজন লম্বা ফর্সা দোহারা চেহারার মানুষ রক্ত বস্ত্রে দাঁড়িয়েছিলেন, যেন অপেক্ষা করছিলেন। তাকে দেখে চিনতে পারল নমিতা, ইনি বড় কর্তা। মানদা মায়ের কাছে আজ সকালে গল্প শুনে সকলের ছবি দেখতে চেয়েছিল সে। মানদা মা খালি বড় কর্তারই ছবি দেখাতে পেরেছিলেন। এনেছিস বিমল? খেদিকে দেখে যেন খুশি হলেন বড় কর্তা। বিমল বলে লোকটার সঙ্গে আরও কি কি কথা হলো তার, তা শুনতে পেল না নমিতা। শুধু শুনল বড় কর্তা ভরাট স্বরে
মন্ত্রোচ্চারণ শুরু করলেন। কতক্ষণ পর কে জানে, তীব্র ধূপের গন্ধেই সম্ভবত জ্ঞান ফিরে এলো খেদির। চিৎকার করতে গেল সে, কিন্তু বাধা পেল। ততক্ষণে বড় কর্তা তার মুখের বাধার কিছু না পেয়ে তার কোমর সমান চুলটাকে মুখের মধ্যে ঠুসে ঠুসে ঢোকাতে শুরু করেছে। প্রবলভাবে হাত পা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে আর দম নিতে পারল না খেদি। মুখ কান সব জায়গা দিয়ে রক্ত ঝরতে ঝরতে একসময় নেতিয়ে পড়ল সে। তার সামনে বসে নির্বিঘ্নে পুজো শেষ করলেন বড় কর্তা। তারপর বিমলের সহায়তায় সযত্নে লাশটিকে সরিয়ে ফেললেন বাড়ির বাইরে। এক এক করে নষ্ট করে ফেললেন যাবতীয় প্রমাণ। আবার কিছুক্ষণ সব অন্ধকার। তারপর দেখতে পেল নমিতা পঙ্গু হয়ে বহুদিন ভুগে মারা যাচ্ছেন বড় কর্তা। আশেপাশে কেউ নেই। ডাকতে চাইছেন সকলকে, পারছেন না। মুহূর্তে ছবিটা বদলে গেল। বিমলের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রাস্তার মাঝে। কে মেরেছে তাকে, কেন মেরেছে, নমিতা জানে না। শুধু বুঝতে পারছে বড় মর্মান্তিক মৃত্যু। নমিতার চোখে জল চলে এসেছিল, কিন্তু সেই জল বাঁধ ভাঙল আরো কতকগুলো দৃশ্য দেখে। দেখতে পেল সে ঠাকুর ঘরের সামনে পরের পর আছড়ে পড়ছে এক একজন পোয়াতি মেয়ের দেহ। কেউ সিঁড়ি দিয়ে গড়িয়ে যাচ্ছে, আবার কারোর খাবারে মিশছে ইঁদুরের বিষ। আবার পট পরিবর্তন। নিত্যানন্দ মহারাজ ঠাকুর ঘর বেঁধে দিচ্ছেন মন্ত্র দিয়ে। নমিতার মনে হলো বাড়ির এতগুলো মেয়ে বউ পোয়াতি অবস্থায় মারা যাওয়ার পর হয়তো কেউ খুঁজে এনেছিল নিত্যানন্দ মহারাজকে। তিনি বাঁধন দিয়ে গেছিলেন। সে বাঁধন হয়তো কার্যকর হয়েছিল কিছুদিন, তবে শরীরের প্রাণের অংশ আর মনের প্রতিহিংসা নিয়ে মারা যাওয়া প্রেতাত্মার শক্তি সম্পর্কে তারও সম্ভবত সম্পূর্ণ ধারণা ছিল না। আর বেশি কিছু ভাবার সময় পেল না নমিতা। ওর কান এখন ঝাঁ ঝাঁ করছে। একদিকে সেই খ্যানখ্যানে হাসি, আরেকদিকে উলুর শব্দ। নমিতা স্পষ্ট দেখতে পাচ্ছে ওর দিকে ছুটে আসছে সেই ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কে চোখ বন্ধ করে নিল নমিতা। কয়েক সেকেন্ডের জন্য বোধহয় জ্ঞানও হারিয়ে ফেলেছিল। হুঁশ যখন ফিরল তখন কানে আবার সেই উলুর শব্দ, কয়েক গুণ বেশি জোরে। তবে হাসিটা যেন কমে এসেছে এবার। ভয় ভয়ে চোখ খুলল নমিতা। দেখতে পেল ওর থেকে মাত্র কয়েক হাত দূরে থেমে গেছে সেই ধোঁয়ার কুণ্ডলী। বলির কাটা পাঁঠার মতো ছটফট করছে সে। বুঝতে পারল সে নিত্যানন্দ মহারাজ আর তার সঙ্গীরা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন তাকে বাঁচানোর। অপরদিকে প্রেতনী নিজের সর্বশক্তি উজাড় করে দিচ্ছে তার প্রতিহিংসা সাধনের উদ্দেশ্যে। উঠে দাঁড়ালো নমিতা। কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়ালো ধোঁয়ার সামনে। তারপর পা ভাঁজ করে বসে পড়ল। অস্ফুটে বলল, তোমার সঙ্গে অন্যায়ের বিচার হয়নি জানি, কিন্তু দোষীদের তো তুমি শাস্তি দিয়েছ। তাও মেয়েদের উপর এটা তোমার কি অত্যাচার মা? তুমি তো জানো সন্তান হারানোর বেদনা। তোমার তো সকলকে বেশি করে আগলে রাখা উচিত খেদিমা। হ্যাঁ, তোমার বোন, তোমার প্রিয় বন্ধু মিনুকে আমি মানদা মা বলে ডাকি, তাই তুমিও আমার খেদিমা। আর তুমিও তো মানদা মাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। তার মেয়ে তো তোমারও মেয়ে। নিজের মেয়ের প্রতি এ কি অবিচার তোমার মা? তোমার ওর কথা শেষ হলো না। তীব্রভাবে চেঁচিয়ে উঠল সামনের ছায়ামূর্তি। তবে ঘৃণা বা রাগের নয়, এ সম্ভবত অব্যক্ত কষ্টের চিৎকার। নমিতা আবার বলতে লাগলো, হয়তো তোমার পৃথিবীর আলো না দেখা সন্তানই আমার গর্ভে এসেছে, বা হয়তো এই বাড়ির মেয়ে হয়ে জন্ম নেবে সে, বা এই বাড়ির বউ হয়ে আসবে। তার উপর অত্যাচার করতে পারবে তো তুমি? এবারও কথা শেষ করতে পারল না নমিতা।
তার চোখের সামনে বিস্ফোরণ ঘটল একটা যেন। সে দেখল আর ধোঁয়ার কুণ্ডলি নয়, ওর চোখের সামনে দাঁড়িয়ে ছিন্ন ভিন্ন খেদির দেহ। কাঁদছে সে, আর এক প্যাক পা করে পিছিয়ে যাচ্ছে। একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তার দেহটা। ডুকরে কেঁদে উঠল নমিতা। ভালো থেকো খেদিমা। কিছুক্ষণ পর পুজোর ঘরে জ্ঞান ফিরে পেলেন নিত্যানন্দ মহারাজ। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও যজ্ঞ অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন তিনি, তবে শেষ আহুতি দিতে পারেননি। তার সঙ্গের মহিলারাও অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। এই পিশাচ এতখানি শক্তিশালী তা বোঝার ক্ষমতা ছিল না তার। তাড়াতাড়ি করে ছুটে এলেন তিনি। নমিতাকে খুঁজে বার করতে হবে। সে কখন চক্র ছেড়ে উঠে গেছে তিনি টেরও পাননি। মেয়েটাকে বোধহয় বাঁচানো গেল না। বড্ড অসহায় লাগছিল নিত্যানন্দর। এলোমেলো ভাবে কয়েক পা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে অঝরে কেঁদে চলেছে নমিতা। কই, কোনো ক্ষতি হয়নি তো তার? অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন নিত্যানন্দ। এখনো বুঝতে পারেননি তিনি এই অভাগিনী প্রেতনীর মুক্তির জন্য কোন আহুতির প্রয়োজন ছিল তা তিনি জানতেন না। তবে এই অল্প বয়সী মেয়েটা সেটা ধরতে পেরেছিল। কয়েকটা মাস কেটে গেছে। আজ জমিদার বাড়িতে মহা ধুমধাম। সকাল থেকে ব্যস্ত নমিতা এক ফাঁকে ছুটল মানদামার ঘরে। তার দেওয়া শাড়ি পরে আজ কি সুন্দরী না দেখাচ্ছে মানদামাকে। নমিতা বলল, মানদামা, আজ বাবুর ষষ্ঠী পুজোতে তুমি খেদিমার শাড়িটা কিন্তু একটা আলাদা ঘটে বেঁধে রেখো। আমি জানি উনি আমাদের আজ দূর থেকে দেখে খুব আশীর্বাদ করছেন। বাবুর এই অভাগী দিদার আশীর্বাদের খুব দরকার, আমাদের সবার দরকার। দুফোঁটা জলে চিকচিক করে উঠল নমিতার চোখ। আজ বহুদিন বাদে প্রিয় বন্ধুর জন্য ভয় নয়, রাগ নয়, অনেকখানি শোক বেজে উঠল মানদার মনে। নতুন বউকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন মানদা। শেষ হলো আমাদের আজকের নিবেদন ইপ্সিতা আচার্যের লেখা খেদি। গল্পের সূত্রধার এবং নিত্যানন্দ ও বড়কর্তার চরিত্রে আমি অর্ণব, পর্ব পরিচালনা ও গল্প পাঠে সৌভিক, বেতার রূপদানে আত্রেয়ী, বিমলের চরিত্রে আকাশ, নমিতার চরিত্রে বর্ণিশা, মন্ত্রপাঠে তৃষা দত্ত, মানদা ও ছায়াদেবীর চরিত্রে অর্পিতা, খেদির চরিত্রে গার্গী এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি সাহিত্য সমাহার চ্যানেলের পক্ষ থেকে আকাশকে, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ চ্যানেলের পক্ষ থেকে তৃষা দত্তকে এবং এক ব্যাগ গপ্প চ্যানেলের পক্ষ থেকে অর্পিতাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ওদের চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধেও যাবতীয় তথ্য আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের নিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব শিগগিরই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড।